আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি এমন কতগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে কল্পনাও করতে পারিনি। মানে তার পুরো সাক্ষাৎকারের বাচনভঙ্গি, ধরন, প্রকৃতি এবং যে সকল আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং যেভাবে যে প্রক্রিয়াতে তা রীতিমতো আমাদেরকে একেবারে যাকে বলা হয় বেকুব বানিয়ে ফেলেছে। আমরা যারা মনে করেছিলাম আওয়ামী লীগের রাজনীতি শেষ, শেখ হাসিনার রাজনীতি শেষ, শেখ পরিবারের রাজনীতি শেষ, তাদের জন্য প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা নতুন নতুন চপেটাঘাত তৈরি হয়ে গেছে। তিনি যে সকল বিষয়ের অবতারণা করেছেন, সে সকল বিষয়গুলোর মধ্যে যে কৌশল এবং যে আলোচনার জন্ম দিয়েছেন, যে বিতর্কের জন্ম দিয়েছেন, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অতীতে কখনো এভাবে ঘটেনি। এমনকি বঙ্গবন্ধু জিয়াউর রহমান বা এরশাদ সাহেব তারা মানে তাদের জীবদ্দশাতে ৩টি দল তারা তৈরি করেছেন। তো এই ৩টি দল তৈরি করতে গিয়ে তারা নানা রকম রসায়ন করেছেন। কিন্তু শেখ হাসিনা এই সময়টিতে এসে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রসায়ন তৈরি করে দিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে, এটি নিয়ে আগামী কয়েক মাস পুরো রাজনীতিতে তোলপাড় চলবে। তিনি বাস্তবে কি করবেন বা না করবেন, এটি কি তার চাণক্য নীতি, এটি কি তার কৌশল, নাকি তিনি জাস্ট একটা যাকে বলা হয় চাপ দিলেন, রিসেট বাটনে চাপ দেওয়ার চেষ্টা করলেন, অথবা একটা টেস্ট কেস হিসাবে তিনি জনগণের কাছে, দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে কতগুলো বিষয় তিনি তুলে ধরলেন। যেমন জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি খুব স্পর্শকাতর কতগুলো কথা বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলো আমি এখন ব্যাখ্যা করতে পারি এবং আমি দেখলাম যে গত কয়েকদিনে এই শেখ হাসিনার যে সাক্ষাৎকার নিয়ে অনেকেই অনেকের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে বাংলাদেশের সফট পাওয়ার, মিলিটারি পাওয়ার, মিলিটেন্সি, দক্ষিণপন্থী গ্রুপের উত্থান নিয়ে তিনি যে সকল ইঙ্গিত দিয়েছেন, ওই জায়গাগুলোতে কেউ টাচ করতে পারেনি বা করেনি। কিন্তু আমরা বাংলাদেশে হয়তো ভয় করিনি, কিন্তু দেশের বাইরে যারা আছেন তারা তো এই বিষয়গুলো নিয়ে আলটিমেটলি গবেষণা শুরু করে দিয়েছেন। আপনি জানেন যে বাংলাদেশকে নিয়ে যেহেতু এটা একটা এমার্জিং টাইগার, এদেশের যে অর্থনীতি, এদেশের যে 18 কোটি মানুষের যে ক্রয় ক্ষমতা এবং এই মুহূর্তে যে ভৌগোলিক লোকেশন, এটাকে নিয়ে পেন্টাগনে গবেষণা হয়, এটাকে নিয়ে উইলসন সেন্টারে গবেষণা হয়, এটাকে নিয়ে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে পৃথিবীর তাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল পশ্চিমা রাষ্ট্রশক্তি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গবেষণার জন্য, সেখানে এই বাংলাদেশকে নিয়ে এখন গবেষণা হয়, শেখ হাসিনাকে নিয়ে গবেষণা হয়, ইউনূসকে নিয়ে গবেষণা হয়, এমনকি আমাকে নিয়ে গবেষণা হয়। কথার কথা, মানে দেশের জনগণকে নিয়ে গবেষণা হয়। এর কারণ হলো গ্লোবালি আমাদের এই এলাকাটির যে ইতিহাস, যারা একটা সময় হাজার বছর ধরে পৃথিবীকে ডমিনেট করেছে। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। 600 খ্রিস্টাব্দে বাংলার শাসক মহাসামন্ত ছিলেন শশাঙ্ক। তিনি স্বাধীনভাবে মহারাজা হয়ে গেলেন 606 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন 610 খ্রিস্টাব্দে। মানে ওনার বয়স যখন 40 বছর, নবুয়ত প্রাপ্ত হলেন তখন আইয়ামে জাহেলিয়াত। এবং পুরো এখন যে গ্রেটার সৌদি আরাবিয়া, তারপর কুয়েতের পরে ধরুন এই যে দুবাই, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই বিস্তীর্ণ অঞ্চলে কোনো
রাষ্ট্র ছিল না, রাজা ছিল না, এবং সবাই অসভ্য, আয়ামে জাহিলিয়াত ছিল। ইয়ামেনে ছোট্ট একটা প্রশাসন ছিল, তাও আবার ইথিওপিয়ার আন্ডারে ছোট্ট একটা প্রশাসন। আর রোমান সাম্রাজ্যের অধীন একটা ছোট্ট প্রশাসন ছিল জেরুজালেমে। আর বাকিটা ইরাক, ইরান, মিশর, এখানে সভ্যতা ছিল। এই বিস্তীর্ণ এলাকার কথা চিন্তা করেন। আর তখন এই শশাঙ্কের যে রাজত্ব, আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এবং তিনি আর একটু এগিয়ে গিয়ে ঠিক এখনকার যে দিল্লির কাছাকাছি, যেটার নাম ছিল তখন থানেশ্বর, কিংবা ইউপি, মধ্যপ্রদেশ, এখনকার যেটা উত্তরপ্রদেশ, ইউপি, এলাহাবাদ, এটা একটা বিরাট অংশ তিনি দখল করে নিয়েছিলেন। তার সঙ্গে আসাম, ত্রিপুরা, এই অঞ্চলও তার অধীন ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং এই বিস্তীর্ণ এলাকা। রাজা ছিলেন কে? শশাঙ্ক। যেটা বলতে চাই যে ওই 606 খ্রিস্টাব্দের থেকে শুরু করে শশাঙ্কর জমানাতে তখন আমাদের এই এলাকাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল। পাহাড়পুর বৌদ্ধ বিহার, এবং এই সাম্রাজ্যটির নাম ছিল গৌড়, রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কোথায়? আমাদের এই মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। আর দুটো সাব রাজধানী ছিল, চাঁপাইনবাবগঞ্জ একটা সাব রাজধানী ছিল, আর বগুড়ার মহাস্থানগড়ে একটা সাব রাজধানী বা বিভাগীয় রাজধানী ছিল। তো ওই সময়টাতে আমাদের মনে করেন যে সেই বিহারের সেই বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়, এখন অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এই সবগুলো একত্র করলেও সেই প্রাচীন দুনিয়াতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যাবে না। তো এই ছিল আমাদের এই বাংলাদেশের অর্থনীতি, মিলিটারি পাওয়ার এবং গ্লোরিয়াস টাইম, আইএমএ জাহিলিয়াতের যুগে। এরপরে দীর্ঘদিন সেই আমাদের এই বাংলাদেশে পালেরা রাজত্ব করেছে 400 বছর, সেনেরা রাজত্ব করেছে, এরপর মুসলমানরা আসছে। তো কাজী এই যে এখন বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী সময় বা পাকিস্তান জমানাতে আমাদের যে দুর্ভোগ দুর্দশা, এটা ইতিহাস নয়। কিংবা পলাশীর প্রান্তের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করা হয়েছে, এটা ইতিহাস নয়। ইতিহাস আলীবর্দী খান, ইতিহাস মুর্শিদ কুলি খান, শায়েস্তা খান, ইতিহাস মীর জুমলা, ইতিহাস ঈশা খান, মুসা খান, গিয়াসউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, পরাগল খা, ছুটি খা। এইভাবে আপনি পাল বংশে যাবেন, বিজয় সেন, হেমন্ত সেন, বল্লান সেন, লক্ষণ সেন। আর সেন বংশে আর পাল বংশের দিকে যান, অসংখ্য পাল, গোপাল থেকে শুরু করে অন্তত 20 জন পাল বিশ্ববিখ্যাত, যাদের মানে ওয়েস্টার্ন মানে মিডিয়াতে বা ওয়েস্টার্ন হিস্ট্রিতে যারা জুলিয়াস সিজারের সমপর্যায়ে। তো সেই বাংলা, বিহার, উড়িষ্যার বাদে এই যে বদ্বীপ, গৌড়ের যে বদ্বীপ, অর্থাৎ ভাগীরথী নদী এবং পদ্মা নদী, এই নদীর যে মোহনা, এই যে প্লেট বদ্বীপ, এরকম দ্বিতীয় বদ্বীপ পৃথিবীতে আর নেই। অনলি একটা বদ্বীপ। 2 নম্বর হলো যে এই যে পদ্মা এবং ভাগীরথীর মধ্যে যে একটা বদ্বীপ তৈরি হয়েছে, এই বদ্বীপের যে ইতিহাস, ঐতিহ্য এবং এটার যে মাটির উপরের সম্পদ, মাটির নিচের সম্পদ এবং আকাশের সম্পদ, মানে যেভাবে বৃষ্টি এখানে হয়, এখানে যে সুপেয় পানি রয়েছে, পৃথিবীর কোনো প্রান্তে কখনো কোটি বছরের ইতিহাসে এরকম ছিল না। তো কাজেই এই অঞ্চল নিয়ে গবেষণা হয়। এই অঞ্চলের প্রতি সব সময় সব মানুষ, সারা পৃথিবীর মানুষ এখানে এসেছে। আপনি চিন্তা করেন আলেকজান্ডার আসেনি? তো এখানে আমরা তো আলেকজান্ডারের দেশে যাইনি। তারপরে আমাদের দেশে ইউরোপ থেকে ইংরেজরা, ডাচরা, ওলন্দাজরা, পর্তুগিজরা, কারা না আসছে, ফ্রেঞ্চরা, সবাই চেষ্টা করেছে।
আমাদের দেশে বড় বড় ফ্রান্সের জেনারেলরা এসে চাকরি করতেন, এখানে অনেক জমিদারদের আন্ডারে তারা চাকরি করতেন, এই ফ্রান্সের লোকজন, ফ্রান্সের যারা লোকজন আছে। তো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে গবেষণা হচ্ছে যে এই জাতি আবার ঘুরে দাঁড়াবে, এই জাতির ইকোনমি যেভাবে মুঘল জামানাতে, পুরো মুঘল ডাইনেস্টিতে মোর দ্যান 250 ইয়ার্স, তো মুঘল ডাইনেস্টিতে আওরঙ্গজেবের জামানাতে গ্লোবাল জিডিপির 35% তারা ডিল করত, মানে দিল্লির যে সিংহাসন, দিল্লি কেন্দ্রিক যে রাজ্য ব্যবস্থা, সারা পৃথিবীর 35%, যেটা আমেরিকাও করে না এখন। আমেরিকা এবং চায়না একত্র করলে পৃথিবীর 35% জিডিপি করে না, যেটা আওরঙ্গজেব জামানাতে ছিল। আর সেই আওরঙ্গজেবের ট্রেজারির অলমোস্ট 25% আসতো আমাদের এই গাঙ্গেয় বদ্বীপ থেকে, মানে এই অঞ্চল থেকে, উড়িষ্যা থেকে না, বিহার থেকে না, শুধুমাত্র বাংলা থেকে। এই জন্য তার ট্রেজারির মানে অর্থ বিভাগের সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মুর্শিদ কুলি খান। তাকে তিনি দেওয়ানে, বাংলাদেশের দেওয়ান মানে অর্থমন্ত্রী নিযুক্ত করলেন। এই হলো ইতিহাস। তো কাজেই এই বাংলা নিয়ে, এই দেশের রাজনীতি নিয়ে প্রচুর গবেষণা, প্রচুর লোভ, প্রচুর লালসা যুগে যুগে হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীকে আকর্ষণ করেছে। তুরস্করা আসছে, পারস্যের লোক আসছে, আফগানিস্তানের লোক আসছে, পাকিস্তান আসছে, ইংরেজ আসছে, কে না আসছে, আরবরা আসছে। তো সেখানে এখন আবার ভারত আসতে চাচ্ছে, পাকিস্তান আসতে চাচ্ছে, দিল্লি আসতে চাচ্ছে, আমেরিকা আসতে চাচ্ছে, সবাই বাংলাদেশে। কি জন্য? এখানে মানুষ আছে, সম্পদ আছে, মাটির নিচে সব কিছু আছে। তো কাজেই এখানের যে রাজনীতি, সেই রাজনীতিকে খুব সহজভাবে আমরা যেভাবে মনে করছি, আসলে পশ্চিমারা কিন্তু সেভাবে মনে করছে না। তারা আরো অনেক কিছু এখানে তারা স্মরণ করছে। তো সেই স্মরণের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এখন যেটি হচ্ছে সেটি হলো যে এই দেশের রাজনীতি কিভাবে চলছে, এই দেশের রাজনীতি কিভাবে চলবে, এগুলো নিয়ে বিশ্বের যারা লোকজন আছে তারা কিন্তু গবেষণা করছে, যেটা আমরা করতে পারছি না। তো শেখ হাসিনা যেটি করছেন সেটি হলো তার এই যে সাম্প্রতিক সময়টিতে তিনি একটা চাল দিয়ে দিয়েছেন পশ্চিমা দুনিয়াদেরকে এবং বাঙালিদের মধ্যে। সেটা হলো আওয়ামী লীগের যে বৃহৎ দল, এটাকে তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আইডিওলজিক্যালি, যে এই দলটা জাস্ট লাইক রিপাবলিকানদের মতো, জাস্ট লাইক ডেমোক্রেটদের মতো, জাস্ট লাইক কংগ্রেস অথবা বিজেপির মতো। সেকেন্ড থিং হলো এই দলের সবচেয়ে বড় ব্যারিকেড হিসাবে প্রচার করা হতো যে এখানে শেখ পরিবারের আধিপত্য এবং শেখরা এখানে সবকিছু লুটেপুটে খাচ্ছে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত না হবে ততদিন পর্যন্ত এই বিপত্তি কাটবে না। এই তো প্রচারণা। সেই জায়গাতে এই যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা যে জিনিসগুলো করলেন, সেটা হলো তিনি এই বললেন যে এই শেখ পরিবার আগামীতে রাজনীতিতে থাকবে না বা নাও থাকতে পারে, ডাজ নট ম্যাটার, কিন্তু আওয়ামী লীগ থাকবে। তিনি যে ইঙ্গিতটা দিলেন, এটা কিন্তু বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য একটা বিরাট অশনি সংকেত। অর্থাৎ যদি শেখ পরিবার আওয়ামী লীগে না থাকে, জিয়া পরিবারের কোনো অস্তিত্ব সেখানে থাকবে না। আপনাদের মনে আছে সেই কালা পাহাড়ের গল্পের মতো। মানে এখানে যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্র কন্টেম্পোরারি সবাইকে ইনফ্লুয়েন্স করে। লাইক পাকিস্তান, একদিকে ভুট্টো পরিবার, আরেকদিকে নওয়াজ শরীফ পরিবার। যদি ভুট্টো পরিবার ম্যানেজ হয়ে যায়, নওয়াজ শরীফ পরিবার অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। এবং সেটা জেনারেল পারভেজ মোশাররফের সময় আমরা সেটা দেখেছি। ফলে পাকিস্তানের জনগণ আবার তারা নতুন করে এই দুটো পরিবারকে ফিরে এনেছে। অনেক চেষ্টা করার পরও থাকসিন সিনাওয়াত্রার পরিবারকে থাইল্যান্ডের রাজনীতি থেকে বাদ দেওয়া যায়নি। রাজাপাকসের পরিবারকে শ্রীলঙ্কার রাজনীতি থেকে বাদ দেওয়া যায়নি। এমনকি নেপালের সেই রাজনীতিতে 2-3টি পরিবার, কৈরালা, সেই যে মনীষা কৈরালা, তো গিরিজা প্রসাদ কৈরালা প্রধানমন্ত্রী, কৈরালা পরিবারের একটা বিরাট রাজনৈতিক ভূমিকা সেখানে আছে, এখন পর্যন্ত তারা করে যাচ্ছে। তো আমাদের যে সাবকন্টিনেন্টের যে রাজনীতি, সেই রাজনীতিতে পরিবারতন্ত্র এবং এটা একটার সাথে আরেকটা জড়িত। অর্থাৎ শেখ পরিবার হওয়ার কারণে জিয়া পরিবার হতে পেরেছে, জিয়া পরিবার থাকার কারণেই এরশাদ পরিবার হতে পেরেছে। যদি শেখ পরিবার বাদ পড়ে যায়
তাহলে বাকি পরিবারতন্ত্রগুলো সঙ্গে সঙ্গে অটোমেটিক বাদ পড়ে যাবে। আর এতে করে এখন যে রাজনীতির যে ভারসাম্য, সেই ভারসাম্যটা কিন্তু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। ধরুন শেখ হাসিনা এখানে যে চাণক্য নীতিটা প্রয়োগ করেছে, সে তো এখনই তার দল বা সে রাজনীতিতে নেই, আউট অফ দ্য কান্ট্রি। আর বাইরে থেকে সে যে কাজগুলো করছে সেটা হলো সাইবার অ্যাটাক, সে সাইবার যুদ্ধ, মিডিয়া যুদ্ধ। তো মিডিয়া যুদ্ধ এবং সাইবার যুদ্ধ এবং ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিমত্তার খেলা এবং কৌশল তিনি দিচ্ছেন, এবং সেই কৌশলে তিনি যেভাবে আওয়ামী লীগকে এগিয়ে দিচ্ছেন, যেভাবে শেখ পরিবারকে তিনি পিছিয়ে সরে নেওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন, এটা আলটিমেটলি বিএনপির জন্য একটা বিরাট থ্রেট। এবং বিএনপি এই মুহূর্তে আবার যে বিএনপির যে অস্তিত্ব, উইদাউট তারেক জিয়া, উইদাউট খালেদা জিয়া, বিএনপির যে অবস্থা, জামাতের মানে মুহূর্তের মধ্যে জামাতের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এখন তারেক জিয়া মাইনাস হয়ে যাক, এখন যাকে বলা হয় খালেদা জিয়া মাইনাস হয়ে যাক, দেখবেন যে পুরো বিএনপির যে অস্তিত্ব, মির্জা ফখরুলের ডাকে কয়জন লোক আসে আর জামাতের আমিরের ডাকে কয়জন লোক আসে। সালাউদ্দিন সাহেবের ডাকে তিনি তো কক্সবাজারে যেতে পারবেন না। ফলে এই যে দেখুন যে বাংলাদেশের একটা বৃহত্তম দল যারা ক্ষমতায় আসবে, বিএনপি ভোট একটা মেজরিটি নিয়ে, তাদেরকে এই শেখ হাসিনা এই সময়টিতে এসে হঠাৎ করে শেখ পরিবারকে তার রাজনীতি থেকে, দলীয় রাজনীতি থেকে দূরে সরানোর ইঙ্গিত দিয়ে তিনি যে একটা নতুন আওয়ামী লীগের পরিকল্পনা পেশ করলেন বিশ্বের সামনে, এটা আমাদের এই জনগণের মধ্যে একটা দারুণ আলোড়ন তৈরি করেছে। আর এটা যদি জনপ্রিয় হয়ে যায়, তাহলে নির্বাচন তো দূরের কথা, সামনে তারেক রহমান সাহেবের দেশে ফিরে আসা, রাজনীতির নেতৃত্ব গ্রহণ করা, এটা সব কিছুই বিএনপির জন্য, আমাদের সবার জন্য রীতিমতো বুমেরাং হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।